এই যে বন্ধুরা শুনছো, নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের সাগর অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেও ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। তুই আমার পাশে কি করিস? আর আমার জামা কোথায়? আমি তো আপনার রুমে থাকতে চাইনি, আপনি নিজেই আমাকে বাধ্য করেছেন। আর তাছাড়া আপনি আমার বউ, আমি আপনার সাথে থাকতেই পারি। আপনার উপর আমার অধিকার সবচেয়ে বেশি। এই শুয়োরের বাচ্চা, কি বললি তুই? কোনো ছোট লোক আমার স্বামী হতে পারে না। আর তোকে না বললাম আমার কাছে স্বামীর অধিকার চাইবি না? আমার সব তো নষ্ট করে দিলি। আর কি বাকি রাখছোস? আর আমি তোকে কি বাধ্য করেছি? কালকের ঘটনা ভুলে গেলেন নাকি? আপনার জন্যই সব হয়েছে। আর আমি আমার বউকে আদর করছি, অন্য কাউকে না। আমি যদি জানতাম আপনি কালকে ওইরকম কিছু একটা করবেন, তাহলে কোনোদিনও আপনার সাথে যেতাম না। জানেন কালকে আপনার সাথে কি হয়েছিল? আমি কিছু শুনতে চাই না। আর তুই কুত্তার বাচ্চা আমার সাথে এমনটা করতে পারলি? আমি তোকে স্বামী হিসেবে মানি না বলেই তুই সুযোগ খুঁজছিলি, তাই না? আর সেই সুযোগ পেয়ে গেলি আর কাজে লাগিয়ে ফেললি। ছি! আপনি আমার পুরো কথাটা শুনছেন না কেন? আমার চোখের সামনে থেকে সরে যা, আমি তোকে দেখতে পারছি না। আমি নিশ্চুপ থেকে তাকে বললাম, কালকে রাতে আপনি নেশা করে সেন্স ছিল না। আর এই সুযোগ নিয়ে আপনার বান্ধবীর ভাই আপনার সাথে খারাপ কিছু করতে চাচ্ছিল। তাই তো আমি আপনাকে ওখান থেকে নিয়ে আসি। বাসায় নিয়ে আসার পর আপনার সেন্স ছিল না বলে আমাকে জড়িয়ে ধরেছিলেন এবং ছাড়ছিলেন না। আমি অনেক চেষ্টা করে নিজেকে ছাড়াতে না পেরে এই দুর্ঘটনাটা ঘটে। এরপর রুবি আমার সব কথা শুনে বলল, আমি তোর কথা বিশ্বাস করি না। তুই মিথ্যা কথা বলতেছস আমার সাথে। তুই কি ভাবিস আমি কিছু বুঝি না? মিথ্যা কথা বলে তুই আমাকে ভোগ করলি। সত্যি কথা, আমি মিথ্যা বলতেছি না, আমাকে বিশ্বাস করুন। বিশ্বাস করি না ছোট লোকের বাচ্চা। তুই চলে যা আমার সামনে থেকে, আর কোনোদিনও আসবি না। তোকে আমি একটু ভালো ভাবতাম। আমি জানতাম না তোর চরিত্র এইরকম। এই শিক্ষা দিয়েছে তোর বাবা মা? এতই যদি শরীরের চাহিদা থাকতো পুত্রালয়ে যাইতি। এসব কথা শুনে আমার রাগ উঠে গেল। সে আমার চরিত্র নিয়ে কথা বলল। এতদিন সবকিছু সহ্য করেছি শুধু ভালোবাসি বলে, কিন্তু আর না, এত কিছু আর আমি মেনে নিব না। রুবির জন্য আমার মনে যতটুকু ভালোবাসা ছিল তা আজ ঘৃণায় পরিণত হলো। আমি নিজেকে শান্ত করে রবিকে বললাম, অনেক অপমান সহ্য করেছি শুধু তোকে ভালোবাসি বলে, কিন্তু তুই আমাকে এত বড় কথা বলতে পারলি? কি চাস তুই? আমি চলে যাব তোর জীবন থেকে, তাই না? রুবি আমার কথা শুনে কিছুটা অবাক হলো, কারণ আজ পর্যন্ত রুবিকে কখনো তুই করে বলিনি। সে আমার দিকে চেয়ে বলল, আমি চাই তুই আমার জীবনে কখনো ফিরে আসবি না, আর আসিস না আমার কাছে। আচ্ছা ঠিক আছে, আমি আজই চলে যাব। এ বাড়ি ছেড়ে আর আসবো না কোনোদিন তোর সামনে। তোর প্রতি আমার আজ থেকে আর কোনো ভালোবাসা নেই, যা আছে সব ঘৃণা। ভালো থাকিস। আর কোনোদিন তোর পিছু পিছু এসে বলবো না ভালোবাসি। এ কথা বলে ব্যাগে প্রয়োজনীয় জিনিসগুলো নিলাম, সাথে রুবির একটা ছবি নিলাম। আমি রুবির রুম থেকে আমার সব কাপড় গুছিয়ে নিয়ে বেরিয়ে গেলাম ওর রুম থেকে। রুবি আমার যাবার পথে চেয়েছিল, তাতে আমার কি? খালু খালাম্মাকে কিছু বললাম না, জানি তারা কষ্ট পাবে, হয়তো আমাকে অনেক খুঁজবে। একটা দীর্ঘশ্বাস ফেললাম, পিছন ফিরে বাসাটাকে একবার ভালোভাবে দেখে নিলাম। কতগুলো বছর ছিলাম এই বাড়িতে। রুবির অবহেলায় আর আন্টি আঙ্কেলের ভালোবাসায় দিনগুলো কেটে যাইতো। এই বলে রাস্তায় আপন মনে হাঁটছি। ভাবতেই পারিনি আমার জীবনে এমন একটা দিন আসবে। প্রিয় মানুষটির থেকে আলাদা হতে হবে। বিধাতা কেন আমাকে এমন পরীক্ষার সম্মুখীন করলেন? কেন এত অবহেলিত আমি রুবির কাছে? কেন বুঝে না ওকে সত্যি ভালোবাসি? তবে ওর থেকে দূরে গিয়েও যদি ও আমার ভালোবাসা বোঝাতে পারি তাহলে তাই করব। চলে যাব অনেক দূরে, আর আসবো না ওর কাছে। আর কাউকে ছোট লোক বলতে হবে না, আর কাউকে গালাগালি করতে হবে না। আর কালকের কথাগুলো ভাবতে লাগলাম, কি থেকে কি হয়ে গেল। সামান্য ভুলের জন্য এত বড় শাস্তি পেতে হচ্ছে। কালকে রাতে যদি নিজেকে একটু কন্ট্রোল করতে পারতাম তাহলে আর এমন একটা সময় দেখতে হতো না। বুক ফেটে কান্না আসতে লাগলো। ভাবতেই কেমন জানি লাগে। জীবনে পথ চলতে হবে একা, পাওয়া হলো না রবির ভালোবাসা। আমি তো শুধু একটু ভালোবাসাই চেয়েছিলাম ওর থেকে, তার বদলে কি পেলাম? শুধু অবহেলা। কোথায় যাব, আমি কি করব, কিছুই মাথায় আসছে না। ভাবলাম এই শহরে আর থাকবো না, চলে যাব এই শহর ছেড়ে। যেই শহর শুধু অবহেলা পেয়েছি সেখানে আর থাকবো না। আর ফিরে আসবো না এই শহরে, আর আসবো না রুবির কাছে, আপনজনের কাছে। এই কথা ভেবে চলে গেলাম রেল স্টেশনে। সেখান থেকে টিকিট কাটলাম সিলেটের। কিছু সময় পর ট্রেন ছেড়ে দিল। আমিও গিয়ে বসে পড়লাম ট্রেনে। ট্রেন চলছে আপন গতিতে। আর আমি ভাবছি, আজ যদি আমার মা বাবা বেঁচে থাকতো তাহলে আর এই দিন দেখা লাগতো না। মা বাবাকে খুব মিস করছি। কোথায় চলে গেলে তোমরা আমাকে একা করে?
কেন নিয়ে গেলেন আমাকে ছেড়ে গেলে এই নিষ্ঠুর পৃথিবীতে, যেখানে শুধু অবহেলায় পড়ছি আমি তিলে তিলে? আমি হলাম আরিফ, বাবা মায়ের একমাত্র সন্তান। আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন আমার মা বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। ভাগ্যক্রমে আমি বেঁচে যাই। তারপর থেকে খালা খালুর বাড়িতে বড় হই। আর রুবি হচ্ছে তাদের একমাত্র মেয়ে। আমি অনার্স 3য় বর্ষে পড়ি, রুবিও। গল্পের সাথে সবকিছু জানতে পারবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম নিজ গন্তব্য সিলেট শহরে। ট্রেন থেকে নেমে পড়লাম। সাইনবোর্ডে তাকিয়ে দেখি এই জায়গার নাম চাঁদপুর। আমি কিছুক্ষণ স্টেশনে একটা চেয়ারে বসে বসে খালা খালুর কথা ভাবছি। তারা আমাকে বাড়ি না দেখতে পেয়ে পাগলের মতো খুঁজছে হয়তো। আর রুবি হয়তো অনেক খুশি হয়েছে আমি তার জীবন থেকে চলে আসছি বলে। আর কোনো ছোট লোক তার পিছে ঘুরবে না, এসব কথা মনে পড়ছে। আর দু চোখ বেয়ে শুধু পানি পড়ছে। তবে আমিও ভেবে নিয়েছি কোনোদিন নিজের শহরে যাব না, আর রুবিকে আমার এই চেহারা দেখাবো না। এখন একটা থাকার জায়গা করতেই হবে, তারপর কলেজে ভর্তি হতে হবে। কিন্তু কে সাহায্য করবে আমাকে? আমি তো কাউকে চিনি না এখানে। এবার স্টেশন থেকে বেরিয়ে শহরের দিকে যাচ্ছি। এভাবে হাঁটতে হাঁটতে কখন যে রাত হয়ে যায় মনে নাই। আমি রাস্তার ল্যাম্প পোস্টের নিচে দাঁড়িয়ে আছি, আর তখনই দূরে দেখলাম একটা লোক গাড়ি থেকে নেমে দোকানে কিছু জিনিস নিয়ে গাড়ির কাছে যাচ্ছিল। আর তখনই লোকটা বুকে হাত দিয়ে রাস্তার মাঝে পড়ে গেল। আমি যাইতে যাচ্ছিলাম, তারপর একটু ভেবে গেলাম লোকটির কাছে। লোকটি দেখে মনে হলো অজ্ঞান হয়ে গেছে। আমি তাকে ওনার গাড়িতে ওঠালাম। পাশের মানুষ প্রশ্ন করে জানতে পারলাম পাশে একটা হাসপাতাল আছে। তাকে ওই হাসপাতালে নিয়ে গেলাম। ডাক্তার নার্স এসে তাকে নিয়ে গেল। আমি ভাবলাম চলে যাব, তারপর ভাবলাম লোকটাকে একটু দেখেই যাই কি অবস্থা। কিছু সময় পর ডাক্তার বেরিয়ে এসে বলল, চিন্তার কোনো কারণ নেই, রোগী এখন সুস্থ আছে। কি হয়েছিল ওনার? উনি হার্টের রোগী, হার্ট সমস্যার কারণে এই রকম হয়েছে। বলে ডাক্তার চলে গেল। এখন 3টা বাজে, আমারও যাওয়ার কোনো জায়গা নেই, তাই হাসপাতালে থেকে গেলাম। সকালে ওনার সাথে দেখা করে চলে যাব। সকালে আপনি এখন কেমন আছেন? এখন একটু ভালো আছি বাবা, তুমি আমার জীবন বাঁচিয়েছো। তোমাকে কি বলে ধন্যবাদ দিব? আঙ্কেল, ধন্যবাদ জানানোর দরকার নেই। আচ্ছা, আমি আসি। তোমাকে দেখে মনে হয় এই শহরের না বাসা কোথায় তোমার? আমি ঢাকা থেকে এসেছি এখানে কাজের খোঁজে। আঙ্কেল কিছু একটা ভেবে আমাকে বললেন, কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করছো? আমি এখন অনার্স 3rd ইয়ারে পড়ি। আচ্ছা, তোমাকে আমার অফিসে কাজ দিব, করবে? আমি ওনার জীবন বাঁচিয়েছি বলে হয়তো করুণা করছে, তা বাদে এখানে থাকতে গেলে ও চাকরির দরকার, তা ভেবে হ্যাঁ করে দিলাম। আচ্ছা চলো, আজ থেকে তুমি আমার বাড়িতে থাকবে। না আঙ্কেল, তা হয় না। আমি আপনার জীবন বাঁচিয়েছি বলে একটা চাকরি দিলেন, তা অনেক। আমি ঠিক একটা ভাড়া বাড়ি ম্যানেজ করে নিব। তোমাকে বাড়ি দেখতে হবে না, আমার বাড়িতেই ভাড়া থেকো। এবার খুশি? আচ্ছা, এই বলে বিকেলে হাসপাতাল থেকে সোজা আঙ্কেলের বাসায় রওনা দিলাম। গাড়িতে বসে ভাবলাম, যাক বাবা, বাঁচা গেল। ভাগ্যের কি পরিহাস, চিনি না জানি না একটা লোক আমাকে নিয়ে যাচ্ছে তার বাসায়। অবশেষে একটা থাকার জায়গা তো পেলাম। এসব ভাবতে ভাবতে চলে আসলাম আঙ্কেলের বাসায়। বাসাটা অনেক বড়, দেখে বোঝা যাচ্ছে আঙ্কেল বড় লোক, কিন্তু আমাদের মতো না। বাসার ভিতর ঢুকে আঙ্কেল সবাইকে ডাক দিল। সবাই আঙ্কেলকে দেখছে ঠিক আছে কিনা। আঙ্কেল সকালে ফোন করে সবাইকে বলে দিয়েছিল। আন্টি আমার কাছে এসে বলল, বাবা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার দরকার নেই। তা বাদে আঙ্কেল আমার জন্য আজ যা করলো তা এর কাছে কিছুই নয়। আচ্ছা বাবা, ওই উপরের তালা রুমটা তো থেকো, তুমি ওইখানে থাকবে। যাও, ফ্রেশ হয়ে আসো, সবাই একসাথে খাবার খাবো। আচ্ছা। যাওয়ার পথে আঙ্কেলের মেয়ের সাথে দেখা হলো। ধন্যবাদ আমার বাবার জীবন বাঁচানোর জন্য। আরে ধন্যবাদ জানানোর প্রয়োজন নেই। আপনার নামটা কি জানতে পারি? আরিফ। আপনার নাম কি? আমার নাম রিমি, আমি অনার্স 3য় বর্ষে পড়ি।
আমি অনার্স 3য় বর্ষে পড়ি। আপনার বাসায় কে কে আছে? আমি এতিম, আমার কেউ নেই। এবার মেয়েটির দিকে তাকিয়ে দেখি, মেয়েটি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। হয়তো আমার উপরে মায়া হচ্ছে। তারপর উপরে গেলাম, ব্যাগটা বেডের উপর রেখে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে আসতে না আসতে আন্টির ডাক, খেতে ডাকছে। নিচে গিয়ে খাবার টেবিলে বসলাম, সবাই একসাথে খাচ্ছি। তখন আঙ্কেল বলল, তোমার তো এখনো পড়ালেখা শেষ হয়নি, তা পড়াশোনা ছেড়ে দিবে নাকি? না আঙ্কেল, চাকরির পাশাপাশি পড়াশোনা করব। তারপর রাতের খাবার খেয়ে রিমি আমার সাথে রুমে গেল। দুজনে মিলে রুমটা একটু গোছালাম। আসলেই রিমি মেয়েটা অনেক সুন্দর আর অনেক ভালো। তবে রিমি আমার দিকে একটু পরপর আর চোখে তাকাচ্ছে আর মিটমিট করে হাসছে। সকালে উঠে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে রিমির সাথে তাদের কলেজে গেলাম। ভর্তির কাজ সব শেষ হলে 3টা ক্লাস করে বাইরে এসে দেখি রিমি আমার জন্য বাইরে দাঁড়িয়ে আছে। কেমন হলো আজকের ক্লাসগুলো? অনেক ভালো, আর কলেজটা অনেক সুন্দর, খুব ভালো লাগছে আমার। তারপর বাসায় চলে আসলাম। দুপুরে খাবার খেয়ে দিলাম একটা ঘুম থেকে উঠলাম বিকালে। তারপর রিমি আসলো আমার ঘরে। আরে রিমি, এখানে কেন? কেন আসতে পারি না বুঝি? আরে তোমার বাসা, তোমার ঘর, তুমি আসবে না তো কে আসবে? বলছিলাম কোনো দরকার ছিল নাকি, তাই বললাম। না, সেই রকম কিছু না, ভাবলাম তোমাকে নিয়ে একটু ঘুরতে যাব। আমি ভাবলাম এখানকার কিছুই তো চিনি না, তা ঘুরতে গেলে অনেক কিছু চিনা হবে, তাই হ্যাঁ বলে দিলাম। তারপর দুজনে মিলে বের হলাম ঘুরতে। রিমি নীল একটা শাড়ি পরেছে, দেখতে খুব সুন্দর লাগছে। মেয়েটার মনও ভালো। তারপর আমরা দুজন মিলে অনেক জায়গায় ঘুরলাম। কিছু খেয়ে বাসায় চলে আসলাম সন্ধ্যার দিকে। বাসায় এসে শুয়ে পড়লাম। মনে পড়লো ফোনের কথা, সেদিন বন্ধ করে রেখেছিলাম, ওইভাবে বন্ধ হয়ে আছে। ফোনটা হাতে নিয়ে ফোন থেকে সিম বের করলাম, সিমটা ভেঙে ফেললাম। তারপর আন্টি খেতে ডাকলো, খেতে গেলাম নিচে। সবাই একসাথে ডিনার করলাম। তারপর আমি চলে গেলাম আমার রুমে। আজকে তাড়াতাড়ি ঘুমাতে হবে, কালকে কলেজে যাব না, কালকে আঙ্কেলের সাথে তার অফিসে যাব কাজ বুঝে নিতে। এইভাবে ঘুমাতে যাচ্ছি, তাও ঘুম আসছে না। মনে পড়ে যাচ্ছে রুবির কথা। সে আমাকে যতই অবহেলা অপমান করুক না কেন, হাজার হয়েও সে আমার ভালোবাসার মানুষ। মানুষ প্রথম ভালোবাসার মানুষকে কখনো ভুলতে পারে না। আমার বেলাও তার বিকল্প হয় নাই। এই কথাগুলো ভাবছি আর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। এভাবে থাকতে থাকতে হারিয়ে গেলাম ঘুমের দেশে। চোখ খুলে দেখি 6টা বেজে গেছে। আমি উঠে ফ্রেশ হলাম, হয়ে রিমিদের ওখানে গেলাম। আসলে রিমিরা নিচে থাকে আর আমি দোতলায় থাকি। নিচে যেতে আন্টির সাথে দেখা বসতে বলল। বসে থাকতে থাকতে একসময় আঙ্কেলও চলে আসলো। সবাই একসাথে বসে সকালে নাস্তা সেরে ফেললাম। তা আরিফ, তুমি আজ থেকে অফিসে জয়েন করতে চাও? হ্যাঁ আঙ্কেল, আজ থেকেই যাব, আর অফিসের পাশে বসে পড়াশোনাও চালিয়ে যাব। এই বলে আঙ্কেল আর আমি বেরিয়ে পড়লাম বাসা থেকে অফিসের উদ্দেশ্যে। অফিসে গিয়ে আঙ্কেল সবাইকে ডাক দিলেন। সবাই আঙ্কেলের পাশে আসলেন। আঙ্কেল আমাকে দেখিয়ে দিয়ে বললেন, এর নাম আরিফ, এ এখন থেকে এখানে কাজ করে, আজ থেকে জয়েন করলো। তারপর সবার সাথে আমি কুশল বিনিময় করলাম। এরপর আঙ্কেল ম্যানেজারকে বলে গেলেন আপনি কাজ বুঝিয়ে দিতে। ম্যানেজার সাহেব আমাকে একটা কেবিনে নিয়ে গেলেন এবং অফিসে কাজগুলো বুঝিয়ে দিয়ে চলে গেলেন। এই কাজ করতে করতে দুপুর হয়ে গেল। পিয়ন এসে বলে গেলেন আঙ্কেল নাকি ডাকছে। তাই আমি আঙ্কেলের কাছে গেলাম। স্যার আমাকে ডেকেছেন? আঙ্কেল রাগী গলায় বলল, তুমি আমাকে আঙ্কেল ডাকছো যে? এটা তো অফিস, এখানে আপনি আমার বস, তাই আঙ্কেল ডাকলে কেমন দেখায় না? তোমাকে ডাকছিলাম, আজ আর কাজ করতে হবে না, চলো বাসায় যাব, কাল থেকে এসো। আচ্ছা চলেন। এই বলে আমি আর আঙ্কেল বেরিয়ে পড়লাম অফিস থেকে বাসার উদ্দেশ্যে। বাসায় আসলাম, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসলাম। তখনই দেখলাম রিমি আসছে কলেজ থেকে। রিমি গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে আসলে সবাই একসাথে খাবো। তারপর আঙ্কেল, রিমি সবাই আসলো খাবার খেয়ে। আমি আমার রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। বিকেলে উঠে বাইরে গেলাম, নতুন সিম কিনতে হবে, আগের সিমটা নষ্ট করে ফেলেছি যাতে কেউ যোগাযোগ করতে না পারে। তারপর একটু ঘোরাঘুরি করে বাসায় এসে রিমিদের ওখানে গিয়ে রাতের খাবার খেয়ে চলে গেলাম রুমে। কাল আবার অফিসে যেতে হবে। এভাবেই কেটে গেল অনেক দিন। তাও আমার মন থেকে রুবিকে মুছে ফেলতে পারলাম না। যখনই তার কথা মনে হয় অনেক কষ্ট হয়। কি করব, ভালোবাসি যে তাকে। এখন আমি নিজেই রান্না করে খাই, আর কতকাল মানুষের বাসায় খাবো। আমার জন্য যা করেছে সেটাই অনেক। রিমিদের বাসায় যাই না দেখে রিমি প্রতিদিনই কিছু না কিছু নিয়ে আসে আমার জন্য, বারণ করা সত্ত্বেও নিয়ে আসে। তবে রিমির ব্যবহার দেখে আমি খুব অবাক হই। মেয়েটা এত ভালো, আর মাঝে মাঝে রিমির আচরণ দেখে মনে হয় রিমি আমাকে খুব ভালোবাসে।
আমার কখন কি লাগবে সবসময় চোখে চোখে রাখবে, কেয়ার করবে, মিষ্টি শাসন করবে। রিমির মিষ্টি শাসন আর কেয়ারগুলো খুব ভালো লাগে, কিন্তু আমি যে তাকে ভালোবাসতে পারবো না। আমার মন যে অনেক আগে একজনকে দিয়ে ফেলেছি। দূরে আছি তো কি হয়েছে, দূর থেকেও মানুষকে ভালোবাসা যায়। একদিন আমি কলেজে এক মেয়ে বান্ধবীর সাথে কথা বলেছি আর সামনে গেটের দিকে যাচ্ছি। মেয়েটা আমার খুব কাছের মনে করে, সে আমার হাত ধরে হাঁটছে আর তখনই দেখি সামনেই রিমি, কিন্তু তার চোখ দিয়ে অনবরত পানি বের হচ্ছে। আমি আমার বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে যেই রিমির কাছে যাব, তখনই রিমি আমাকে অনেক জোরে একটা থাপ্পড় মারলো। থাপ্পড় মেরে রিমি চলে গেল বাসায়, আর আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। চোখ দিয়ে 2 ফোঁটা নোনা জল বেরিয়ে আসলো। আবার সেই পুরনো কথা মনে করিয়ে দিল। রুবি ঠিক একইভাবে আমাকে চড় মেরেছিল, আমার এক খুব কাছেরই মানুষ। খুব কষ্ট পেয়েছিলাম তখন। রিমি আমাকে থাপ্পড় মারলো, তখন 1000 গুণ কষ্ট পেয়েছিলাম। কলেজের পর আমি আর রিমিদের বাড়ি যাইনি, একটা চায়ের দোকানে বসেছিলাম। বসে থাকতে থাকতে সন্ধ্যা হয়ে আসছে। রিমি আমাকে